আসসালামু আলাইকুম। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে এবং ইরানের নিজস্ব ব্যবস্থাপনার আওতায় হরমুজ প্রণালীর প্রশাসন পরিচালিত হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উদীয়মান সমঝোতা চুক্তিকে ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে ফিরে আসার বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যে দাবি করেছেন তা সঠিক নয় এবং আগামী 15 বছরের মধ্যে ইসরায়েল মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে জানিয়েছেন ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং হেরুত সেন্টারের প্রধান নির্বাহী আমিয়াদ কোহেন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে এবং ইরানের নিজস্ব ব্যবস্থাপনার আওতায় হরমুজ প্রণালীর প্রশাসন পরিচালিত হবে। সোমবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত চতুর্পক্ষীয় বৈঠক শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। গালিবাফ জোর দিয়ে বলেন, সামরিক ও কূটনৈতিক ক্ষেত্র পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অপরের লক্ষ্য অর্জনে সহায়ক। তার ভাষায়, আলোচনা হলো সংগ্রামেরই একটি পদ্ধতি এবং সামরিক অঙ্গনে অর্জিত সাফল্য কূটনৈতিক পর্যায়ে একই উদ্দেশ্য বাস্তবায়নের পথ তৈরি করে। তিনি বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সামরিক ফ্রন্টের লক্ষ্য ও কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং সশস্ত্র বাহিনী ও কূটনৈতিক সংস্থাগুলো নিয়মিত যোগাযোগ বজায় রেখে কাজ করছে। গালিবাফ দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্রের সফট পাওয়ার ও হার্ড পাওয়ার এর সমন্বিত প্রয়োগের ফলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলার বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সমঝোতা স্বাক্ষরের পর ট্রাম্প তাৎক্ষণিকভাবে প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও চুক্তির চতুর্থ অনুচ্ছেদ অনুযায়ী এটি 30 দিনের মধ্যে এবং ইরানের শর্ত অনুযায়ী কার্যকর হওয়ার কথা ছিল। তিনি আরও জানান, সুইস আলোচনার সময় ইরানের অবরুদ্ধ তহবিল মুক্ত করা এবং তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছে বলেও তিনি দাবি করেন। তার মতে, ওই আলোচনা না হলে লেবাননের মুসলিম ও শিয়াদের আরও রক্ত ঝরত। গালিবাফ বলেন, যুদ্ধ শুরুর সময় থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইন মেনেই ইরান নিজস্ব কাঠামোর অধীনে এর প্রশাসনিক দায়িত্ব পালন করবে। সম্ভাব্য সমস্যা মোকাবেলায় একটি বিশেষ কেন্দ্র ও যোগাযোগ লাইন প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হয়েছে, যাতে কোনো জাহাজ বা অন্য কোনো ঘটনায় দ্রুত সমাধান করা যায়। তিনি বলেন, এই যোগাযোগ ব্যবস্থা ইরানের অনুমতি নেওয়ার জন্য নয়, বরং সমস্যা সমাধান ও প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার জন্য। তার আশা, এসব উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উদীয়মান সমঝোতা চুক্তিকে ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। গত 18 জুন পাকিস্তানের মধ্যস্থতায় এবং কয়েকটি আঞ্চলিক দেশের সহযোগিতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14 দফার ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর আওতায় দুই দেশ 60 দিনের আলোচনায় অংশ নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। সমঝোতায় সব ফ্রন্টে সংঘাতের স্থায়ী অবসান, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক চলাচল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। সোমবার এক প্রতিক্রিয়ায় খাজা আসিফ বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী মরিয়া হয়ে এই শান্তি চুক্তিকে ব্যর্থ করার চেষ্টা করছে। তার মতে, চুক্তি সফল হলে শুধু নেতানিয়াহুর রাজনৈতিক পতনই ঘটবে না, বরং তাকে আইনি জবাবদিহিতার মুখোমুখিও হতে পারে। তিনি বলেন, পশ্চিম তীর, গাজা ও লেবাননে চলমান গণহত্যায় পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের সহযোগী হিসেবে ভূমিকা রাখছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচক হিসেবে পরিচিত খাজা আসিফ এর আগেও বলেছেন, গাজায় চলমান গণহত্যা থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণ করেছেন। পাকিস্তান দীর্ঘদিন ধরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আসিফের সর্বশেষ মন্তব্য ইসলামাবাদের সেই অবস্থানেরই প্রতিফলন, যেখানে বলা হচ্ছে, পশ্চিমা সমর্থনে পরিচালিত ধ্বংসযজ্ঞ চলতে থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।
ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক অবগত সূত্রের বরাতে জানিয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে ফিরে আসার বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যে দাবি করেছেন তা সঠিক নয় এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ ওই সূত্রের বক্তব্য অনুযায়ী জেডি ভান্সের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। সূত্রটি ফার্স নিউজকে আরও জানায়, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকগুলোতে আইএইএ পরিদর্শকদের ইরানে পুনরায় উপস্থিতি বা তাদের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। ফলে মার্কিন পক্ষ থেকে এ ধরনের বক্তব্য দেয়ায় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করা হয়। ইরানি সূত্রটি জোর দিয়ে বলে, আলোচনার বিষয়বস্তু এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়েছে তার মধ্যে আইএইএ পরিদর্শকদের প্রত্যাবর্তন সংক্রান্ত কোনো প্রস্তাব বা সমঝোতা ছিল না। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন যে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের দেশে ফিরে এসে তাদের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ অবস্থান সেই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আলোচক দলের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের মতে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে এমন কোনো বিষয় উত্থাপিত হয়নি এবং এ বিষয়ে কোনো সমঝোতা বা সিদ্ধান্ত গৃহীত হয়নি। ফলে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া বক্তব্য বাস্তব আলোচনার প্রতিফলন নয় বলে দাবি করেছে তেহরানের ঘনিষ্ঠ এই সূত্র। লেবাননের সামরিক অভিযান বন্ধে একটি ডি-কনফ্লিকশন সেল গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বৈরুত। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হতে হবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে এ প্রস্তাবের ঘোষণা দেয়। সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, জ্যারেড কুশনার ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ফোন আলাপে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্সির সূত্র জানায়, আউন নীতিগতভাবে প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছেন, তবে তা অবশ্যই টেকসই যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ তৈরি করতে হবে। আজ ওয়াশিংটনে শুরু হওয়া লেবানন ইসরায়েলের পঞ্চম দফা সরাসরি আলোচনায় যুদ্ধবিরতি পরবর্তী ব্যবস্থা ও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে সামরিক ও কূটনৈতিক পর্যায়ের আলোচনা চলবে। পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি দক্ষিণ লেবাননে পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে পুরো এলাকায় লেবাননের সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, অধিকাংশ সামরিক অভিযান শেষ হওয়ায় দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি কমানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললে ইসরায়েলও তা সম্মান করবে। একই সময়ে লেবাননের বিভিন্ন পক্ষ মনে করছে, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে বৃহত্তর রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করতে পারে। ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং হেরুদ সেন্টারের প্রধান নির্বাহী আমিয়াদ কোহেন ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী 15 বছরের মধ্যে ইসরায়েল মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে। জেরুজালেমে জিউইশ নিউজ সিন্ডিকেট জেএনএস আন্তর্জাতিক নীতি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের দুর্বল হওয়ার পর ইসরায়েলের পরবর্তী কৌশলগত চ্যালেঞ্জ আসবে সুন্নি মুসলিম শক্তিগুলোর কাছ থেকে। তার দাবি, শেষ পর্যন্ত মুসলিম ব্রাদারহুড মিশরের ক্ষমতা দখল করবে এবং তখন দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা তৈরি হবে। কোহেন মুসলিম ব্রাদারহুডকে যুক্তরাষ্ট্রের জন্য 1 নম্বর হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, সংগঠনটি ফ্লোরিডা ও টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি নিউ ইয়র্কের নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জোহরান মামদানির নির্বাচনী বিজয়কেও মুসলিম ব্রাদারহুডের প্রভাবের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি তুরস্ককেও ভবিষ্যতের একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন এবং দাবি করেন, আঙ্কারার ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে দেখা উচিত। কোহেনের এই মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ক্রমবর্ধমান সেই প্রবণতার প্রতিফলন, যেখানে ইরানের পরিবর্তে মিশর ও তুরস্কের মতো সুন্নি শক্তিগুলোকে ভবিষ্যৎ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে দণ্ডিত ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ডও একই ধরনের মন্তব্য করে
তুরস্ক ও মিশরকে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য বা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও 1979 সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির পর থেকে কায়রো ও তেল আবিবের মধ্যে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সহযোগিতা বজায় রয়েছে এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক ওঠানামার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে, তবু কোহেনের মতে ভবিষ্যতে ইসরায়েলের প্রধান চ্যালেঞ্জ আসবে শিয়া শক্তির পরিবর্তে সুন্নি রাজনৈতিক আন্দোলন ও আঞ্চলিক শক্তিগুলোর কাছ থেকে। তিনি বলেন, ইসরায়েলকে শক্তিশালী হতে হবে, আমেরিকাকেও শক্তিশালী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা দুর্বল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।